তাহলে দেখো এই চুম্বকটার এস থেকে এন এর দিকে দ্বিমেরু ভ্রামক থাকবে পিএম, ঠিক আছে, যেমন তড়িৎ ক্ষেত্রে হয় মাইনাস থেকে প্লাসের দিকে তড়িৎ দ্বিমেরু ক্ষেত্রে। এই যে চুম্বক দ্বিমেরু ভ্রামকটা আছে তার এই দ্বিমেরু ভ্রামকের জন্য বা চুম্বকটার জন্য এটা অক্ষীয় অবস্থানেও নেই এই বিন্দুটা, আর এটা কোন অবস্থানেও নেই বলো, লম্ব সমদ্বিখণ্ডকের উপরেও নেই। আমরা কি নির্ণয় করছি? কোনো একটি চুম্বকের কাছাকাছি যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করছি। তাহলে দেখো আমি এই চুম্বকের চৌম্বক দ্বিমেরু ভ্রামকটিকে দুটি উপাংশে ভাগ করছি। একটি উপাংশের জন্য এটা অক্ষীয় অবস্থানে থাকবে আর একটি উপাংশের জন্য এটা লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থানে থাকবে। তাহলে এটাকে মনে করলাম যে এই চুম্বকটাকে দুটো ভ্রামকে ভাগ করলাম, একটার জন্য এটা অক্ষীয় অবস্থানে আর একটার জন্য এটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। তোমরা এইভাবে ভাবতে পারো যে এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক। তাহলে যে পিএম ছিল তার উপাংশ কত হবে? যেহেতু এই দিকটা থিটা অ্যাঙ্গেল করা আছে, এটা হবে পিএম, বলো এটা পিএম cos থিটা। তাহলে এই দিকে আছে পিএম আর এই দিকে ভ্রামকের যে উপাংশটা আছে হচ্ছে পিএম sin থিটা। ওকে, এইবার দেখো পিএম cos থিটা এই যে চৌম্বক ভ্রামক যে চুম্বকটি কল্পনা করেছি তার জন্য এই বিন্দুটি অক্ষীয় অবস্থানে আছে। আমরা জানি অক্ষীয় অবস্থানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হয়? দূরবর্তী দিকে হয়, দূরের দিকে হয়, এবং এটার মান কত হয়? 2pm, 2 টাইমস হবে। এটা মনে রাখবে। এটা কি হয় দেখো, এটাকে নাম দেওয়া হচ্ছে পিআর, সরি বিআর, বিআর। এবারে বিআর কত না, বিআর ইকুয়াল টু, তোমরা জানো মিউ 0/4 পাই 2, এটা কত পিএম cos থিটা। তাহলে 2pm cos থিটা, যেহেতু এইটার জন্য এই চৌম্বক ভ্রামকের জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের মান বার করছি, তাহলে আর কিউ। ওকে, আর এই যে চুম্বকটি পিএম sin থিটা যার চৌম্বক ভ্রামক, তার জন্য এই এক্স বিন্দুতে চৌম্বক ভ্রামক হবে ঠিক পিএম যেদিকে চৌম্বক ভ্রামক তার উল্টো দিকে হয়। তোমরা জানো যে একটি চুম্বকের পার্শ্বীয় অবস্থানে চৌম্বক ভ্রামক হয়, যদি এটা এস হয় এটা এন হয়, তাহলে পার্শ্বীয় অবস্থানে এখানে চৌম্বক ভ্রামক হবে এদিকে, মানে ঠিক উল্টো দিকে। চৌম্বক ভ্রামক কোন দিকে? চৌম্বক ভ্রামক হচ্ছে এইদিকে, আর এদিকে হবে উল্টোর দিকে হবে। তাহলে এইখানে এটাকে বি থিটা নাম দেওয়া হচ্ছে। এটার নাম হচ্ছে বি থিটা। তাহলে বি থিটা ইজ ইকুয়াল টু কত না, দেখো এখানে 2টা থাকবে না, বাস মিউ 0/4 পাই 2pm cos থিটা ওখানে ছিল, এখানে pm হবে pm sin থিটা বাই আর কিউ। ওকে, এইটা। এরপর আমরা কি করব, ওই বিন্দুতে দুটি চৌম্বকের চৌম্বক ভ্রামকের জন্য মানে এখানে লব্ধি কত, তাহলে এক কাজ করা যাক, আমি এটা ভেক্টর চিত্র অঙ্কন করব, ভেক্টর যোগফল করব। ভেক্টর যোগফল করব, তাহলে বিআর এবং বি থিটা এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে টোটালটা কত হবে? এই যে বি থিটা, এই যে এইটা হলো বি, তাহলে বি কত? বি এর মান কত? তাহলে বি ইজ ইকুয়াল টু রুট ওভার বিআর স্কয়ার প্লাস বি থিটা স্কয়ার। দেখো এবারে এদের মধ্যে কি কি কমন আছে? বি থিটা এবং বিআর এর মধ্যে কি কমন আছে? মিউ 0/4 পাই পিএম আর কিউ।
মিউ 0/4 পাই pm আর কিউ। মিউ 0/4 পাই pm আর কিউ। তাহলে দেখো এই যে মিউ 0/4 পাই pm আর কিউ এর বর্গ হবে প্রত্যেকটা ক্ষেত্রে, আবার রুট হবে, তাহলে ওটা বাইরে চলে আসবে অপরিবর্তিত আকারে। তাহলে মিউ 0/4 পাই pm বাই আর কিউ এটা বাইরে। রুটের ভিতরে কি থাকবে দেখো, এইটাতে আছে cos থিটা কিন্তু 2 আছে, তাহলে 2 cos থিটা আর এখানে শুধু sin থিটা, তাহলে 2 cos থিটার বর্গ আর sin থিটার বর্গের যোগফল হবে, তাহলে 2 cos থিটার বর্গ হচ্ছে 4 cos স্কয়ার থিটা আর sin থিটার বর্গ প্লাস sin স্কয়ার থিটা। চলো যোগ করা যাক, তাহলে মিউ 0/4 পাই pm বাই আর কিউ 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে একটা cos স্কয়ার থিটা আর একটা sin স্কয়ার থিটা যদি আমরা নিই তাহলে কি হবে 1 হয়ে যাবে, তাহলে এখানে রয়ে যাবে কত +1। এইটি হলো কোন চুম্বক এর কাছাকাছি যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। এই থিটাটা হচ্ছে চুম্বকের অক্ষের সঙ্গে এটা কত কোণ করে আছে এটা, আর আর হচ্ছে চুম্বক এর কেন্দ্র থেকে কতটা দূরবর্তী অংশে আছে এটা। এই যে আর হচ্ছে এই দূরত্বটা তোমাদের এইখান থেকে মানে এই যে ও বিন্দু থেকে এক্স বিন্দু, তাহলে এখানে OX আর প্রথমেই এবার বলা হয়েছে আবার এখন বললাম, ওকে। এখন আমরা পড়ব দণ্ড চুম্বকের সঙ্গে তড়িৎবাহী সলিনয়েডের সাদৃশ্য। তাহলে প্রথমে যে আমরা কি করব, একটা সলিনয়েড অঙ্কন করব। মনে করলাম এই যে নীল কালার দিয়ে অঙ্কন করা একটা সলিনয়েড তোমরা দেখতে পাচ্ছ, এই সলিনয়েডটা ও বিন্দু হলো মধ্যবিন্দু, সলিনয়েডটির মোট দৈর্ঘ্য হচ্ছে 2L, সলিনয়েডের মধ্যবিন্দু হচ্ছে ও এবং টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2L। তো মনে করলাম ও বিন্দু থেকে x দূরত্বে একটা টুকরো নিতে পারি এবং তার জন্য কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব, তারপর সেটা টোটাল করব। তাহলে দেখো আমাকে এই সলিনয়েডের জন্য m বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে, m বিন্দুতে। তাহলে আমি পুরো সলিনয়েডটাকে একত্রিত করতে পারি না, তাহলে কি করলাম ও বিন্দু থেকে x দূরত্বে dx দৈর্ঘ্যের একটা অংশ, সলিনয়েডের একটা অংশ আমি নিলাম, সেই অংশটিতে পাক সংখ্যা কত দেখব, সেই অংশটির চৌম্বক ভ্রামক কত দেখব, সেই অংশের জন্য m বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত দেখব, তারপর ইন্টিগ্রেশন করব। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই যে ক্ষুদ্র অংশটা নিলাম, ক্ষুদ্র অংশের মধ্যে পাক সংখ্যা কত দেখব, ক্ষুদ্র অংশের মধ্যে কত কারেন্ট গেল দেখব, ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল দেখব, সেখান থেকে চৌম্বক ভ্রামক বার করব, তারপর এই ক্ষুদ্র অংশের জন্য m বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বার করব, তারপর পুরোটার জন্য ইন্টিগ্রেশন করব। ওকে, তাহলে দেখো এই ক্ষুদ্র অংশটা ও বিন্দুতে কত দূরত্ব আছে, x দূরত্ব আছে, ক্ষুদ্র অংশটির বেগ কত dx, এই ক্ষুদ্র অংশ থেকে এই দূরত্ব দেখো ও বিন্দু মানে সলিনয়েডের কেন্দ্র যেটা ও বিন্দু থেকে m এর দূরত্ব হচ্ছে r, ও বিন্দু থেকে m এর দূরত্ব হচ্ছে r, ওকে। আর এই বিন্দু থেকে m এর দূরত্ব মানে যে অংশটা নিয়েছি সলিনয়েডের যে অংশ নিয়েছি সেখান থেকে m বিন্দুর দূরত্ব হচ্ছে r - x। দেখলেই বুঝতে পারছো যেহেতু এখান থেকে এটা x, তাহলে এটা হবে r - x। ক্যালকুলেশন শুরু করছি। তাহলে কুণ্ডলীর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা আমরা জানি n, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত n। তাহলে dx দৈর্ঘ্যে পাক সংখ্যা কত, এই যে ক্ষুদ্র dx অংশ নিয়েছি এখানে পাক সংখ্যা কত হবে, বলো? এখানে পাক সংখ্যা হবে n dx। হ্যাঁ, এখানে পাক সংখ্যা হবে n dx। তাহলে এই যে এখানে পাক সংখ্যা হলো n dx, তাতে তড়িৎ কার্যকরী তড়িৎ প্রবাহ কত, তাহলে কুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি I হয় মানে কুণ্ডলীর মধ্যে দিয়ে I তড়িৎ প্রবাহ পাঠানো হয়েছে, তাহলে ওই dx দৈর্ঘ্যে কার্যকরী তড়িৎ প্রবাহ কত,
তাহলে একটি পাকে তড়িৎ প্রবাহ I, n dx পাকে তড়িৎ প্রবাহ কত হবে n I dx, এটা হলো। তাছাড়া কুণ্ডলীর ব্যাসার্ধ যদি a হয়, দেখো কুণ্ডলীর ব্যাসার্ধ a, আমি এখানটা আরেকটু পরিষ্কার করে দিচ্ছি। কুণ্ডলীর ব্যাসার্ধ হচ্ছে a, এই যে এটা a, তাহলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত পাই a স্কয়ার। তাহলে এখন এক্ষেত্রে এই ক্ষুদ্র অংশের কার্যকরী চৌম্বক ভ্রামক কত, মানে যেটাকে পিএম বলা হচ্ছে আপাতত ক্ষুদ্র কার্যকরী, তার জন্য এটাকে পিএম আপাতত দিলাম না, কারণ ফাইনালি পিএম এর মান আলাদা হবে। তাহলে চৌম্বক ভ্রামক কত বলো, এন আই ডিএক্স, মানে তড়িৎ প্রবাহ, এটা অ্যাকচুয়ালি টোটাল তড়িৎ প্রবাহ ইনটু ক্ষেত্রফল। এরপরে ডিএক্স অংশের জন্য, এই যে ডিএক্স অংশের জন্য এই বিন্দুতে চৌম্বক ভ্রামকের মান বা এই চৌম্বক ক্ষেত্রের মান বার করব। তাহলে দেখো ওইটাই লিখেছি, ডিএক্স অংশের জন্য এম বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্র কত ডিবি, যেহেতু অংশটা ক্ষুদ্র তাহলে আমরা এর চৌম্বক ক্ষেত্রের মান যেটা পাবো সেটাও ক্ষুদ্র পাবো, মনে করলাম ডিবি। আচ্ছা ডিবি ইকুয়াল টু কত ধরা হয়, একটা কুণ্ডলীর জন্য কত ধরা হয়, সেই নিরিখে আমি এখানে এই কুণ্ডলীগুলোর জন্য কত হবে সেটা বার করব। তাহলে একটা কুণ্ডলীতে ধরা হয় μ0/4 পাই, মনে রাখবে একটা কুণ্ডলীতে ধরা হয় μ0I/4 পাই, ঠিক আছে, ইনটু 2 পাই বাই a স্কয়ার বাই a স্কয়ার প্লাস r স্কয়ার, যেখানে a হলো ব্যাসার্ধ। দেখো নিচের ছবিতে চলে যাও, এটা একটা কুণ্ডলী, এই যে এইটি একটি কুণ্ডলী, এই কুণ্ডলীর জন্য এখানে ব্যাসার্ধ আছে a, আর কুণ্ডলীর কেন্দ্র থেকে r দূরত্বে একটা বিন্দু আছে m। যদি এরকম হয় তাহলে b ইকুয়াল টু μ0I/4 পাই ইনটু 2 পাই, যেহেতু বৃত্ত তাহলে 2 পাই, এটা দেখবে দাসখানে ফলো করা আছে 2 পাই ইনটু r এর বদলে এখানে r থাকার কথা না 4 পাই, r এর বদলে হয়ে গেল কি a স্কয়ার বাই a স্কয়ার প্লাস r স্কয়ার। ভালো করে মনে রাখো যে এই যে r স্কয়ারটা, এটা কিন্তু কুণ্ডলী থেকে m এর দূরত্ব, এই r স্কয়ারটা কুণ্ডলী থেকে m এর দূরত্ব। তাহলে এখানে কুণ্ডলী থেকে m এর দূরত্ব কত r - x, তাহলে এই r স্কয়ারের জায়গায় কত হবে r - x এর হোল স্কয়ার। তাহলে লক্ষ্য রাখো μ0/4 পাই, দেখো এখানে যেমন আছে, এখানে কারেন্টটা কিন্তু I বলা হয়েছিল, আমাদের ক্ষেত্রে কারেন্টটা কিন্তু I নয়, আমাদের ক্ষেত্রে কারেন্টটা এইটুকুর মধ্যে কারেন্ট I নয়, কত NIDX। দেখো আইটাকে লিখেছি আমি, এই যে μ0/4 পাই কিন্তু I মানে NIDX, এখানে কার্যকরী তড়িৎ প্রবাহ ইনটু 2 পাই, দেখো 2 পাই যেটা সেটা এখানে লিখলাম। এবারে a স্কয়ার বাই a স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি 3 এর 2, তাহলে এবার হবে a স্কয়ার, অবশ্যই এটারও ব্যাসার্ধ a, তার জন্য a স্কয়ার, নিচে a স্কয়ার প্লাস r - x এর হোল স্কয়ার, কেন না কুণ্ডলী থেকে m এর দূরত্ব হচ্ছে r - x, তাহলে r - x এর হোল স্কয়ার নিলাম হোল টু দি 3 এর 2। এইবারে দেখো আমরা বলে দিচ্ছি যে r ভেরি ভেরি গ্রেটার দেন x আর r ভেরি ভেরি গ্রেটার দেন a, r হচ্ছে x এর থেকেও অনেক বড় আর a মানে ব্যাসার্ধ হচ্ছে অনেক বড়, এটা হচ্ছে অনেক বড়। তাহলে আমি বলতে পারি এই নিচে যেহেতু r এর সঙ্গে a এর তুলনা করা চলছে, তাহলে নিচে হর অংশটাতে r ও থাকবে না আর x ও থাকবে না, দুটোকেই বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাদ দিয়ে দিলাম, তাহলে কত হবে r কিউ হবে, দেখো এখানে r স্কয়ার হচ্ছে, তারপর এখানে রুট আছে, এই যে হাফ মানে রুট, তাহলে r কিউ হয়ে গেল। তাহলে এইবারে ফাইনালি কি হলো μ0/4 পাই, দেখো এই 2টাকে সামনে নিয়ে নিয়েছি, এইটা হচ্ছে কারেন্ট নিয়ে আসলাম, এবারে এইটা, ঠিক আছে। এখানে আমরা এটা করতে পারি অথবা এর ইন্টিগ্রেশন করতে পারি। দেখো এখনো বাকি রয়ে গেছে কি dx এর ইন্টিগ্রেশন, কি বাকি রয়ে গেছে dx এর ইন্টিগ্রেশন। তাহলে আমরা এই অংশটা যেটা বুঝলাম এই অংশটা বাদ দেব, এই অংশে ইন্টিগ্রেশন অংশটা নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে আসলো কত n I dx, তো এটাকে dx টাকে আমরা 2l নিয়ে আসবো এখানে, যাই হোক পাই r স্কয়ার, আমরা কিছু কাটাকাটি করছি না, আর dx রয়েছে, এটা dv। তাহলে b কত, তাহলে যদি b বলি তাহলে এই পুরো ধ্রুবক, এই যতটা আছে এখান থেকে এটা পুরোটা ধ্রুবক, মনে রাখবে এই অংশটা পুরোটাই ধ্রুবক, শুধু dx এর ইন্টিগ্রেশন হবে। তাহলে কি করব, ওই ধ্রুবকটাকে রেখেছি b ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ db, কোথা থেকে কোথা না কার ইন্টিগ্রেশন হচ্ছে x এর ইন্টিগ্রেশন হচ্ছে। আচ্ছা x এর লিমিট কত, দেখো এটা হচ্ছে ও বিন্দু, মানে এখানে 0 বলতে পারি,
0 থেকে যখন এইদিকে আসবো তখন এইদিকে -l কত দূরত্ব আসবে, যেহেতু 12 দূরত্ব সলিনয়েডটি, তাই এইদিকে আসবে -l দূরত্ব, ওইদিকে যাবে +l দূরত্ব। ঠিক আছে, তাহলে x এর লিমিট হবে -l থেকে শুরু করে +l পর্যন্ত। মনে করো এটা 0 বিন্দু, এটা হচ্ছে -5 আর এটা +5, তাহলে বলতে পারতাম x এর ভ্যালু হচ্ছে -5 থেকে +5। এখন বলবো x এর ভ্যালু হচ্ছে -l থেকে +l, কিন্তু এখানে x বসাতে হবে। তাহলে একটা ধ্রুবক আছে, তোমরা জানো এই যে এই ধ্রুবকটা আছে আর dx এর ইন্টিগ্রেশন, তাহলে একটা ধ্রুবক বাইরে চলে আসবে। আমি ধ্রুবকটাকে আপাতত লিখলাম k, আর dx এর ইন্টিগ্রেশন, তাহলে dx এর ইন্টিগ্রেশন -l থেকে +l। তো এটার ইন্টিগ্রেশন মনে রাখবে k * 2l হবে। তোমরা জানো k আর dx এর ইন্টিগ্রেশন x আসবে, -l টু +l করতে গেলে হবে কত, 2l হবে। এটা মনে রাখো। তাহলে এবারে ধ্রুবকটা বসিয়ে দিচ্ছি, তাহলে b দুটো লাইন হবে, k ধ্রুবকটা μ0/4 পাই, μ0/4 পাই লিখলাম। এবারে 2ni * 2l, তাহলে 2 আলাদা রইল, ni * 2l, এটা মোট কারেন্ট। দেখো এটা কি ni * 2l হচ্ছে মোট কারেন্ট, আমি পরে বোঝাচ্ছি। পাই আর স্কয়ার রয়েছে, পাই a স্কয়ার ক্ষেত্রফল জানো, আর dx এর জন্য যে 12 টা এলো এটা এইখানে ঢুকে গেছে। তাহলে দেখো কি হয়, আর নিচে আর কিউ আছে, নিচে আর কিউ আমি এখানে লিখতে ভুলেছিলাম, বাই আর কিউ। লক্ষ্য করো μ0/4 পাই যেমন ছিল ধ্রুবক আছে 2, এইটা হচ্ছে কারেন্ট, এইটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে টোটাল কারেন্ট। এই কুণ্ডলীর টোটাল কারেন্ট হচ্ছে, দেখো এটা কেন, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা n, 12 দৈর্ঘ্যে পাক সংখ্যা 12 * n, 12 * n, তাহলে 12 দৈর্ঘ্যে মোট কারেন্ট কত, 12ni। তাহলে ইট ইজ টোটাল কারেন্ট, আর এটা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এটাকে pm বলা যায়। এতক্ষণে আমরা বলবো μ0/4 পাই 2pm বাই rq। দেখো তো এটা চুম্বকের মতোই তো হয়ে গেল, এটা একটা দণ্ড চুম্বকের অক্ষের উপর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান যা, সেইটাই তো। এটা হচ্ছে দণ্ড চুম্বকের অক্ষের উপর কোন বিন্দুতে মান কত, সেটাই নির্ণয় করা হয়েছে। ওকে, দেখো দণ্ড চুম্বকের সঙ্গে তড়িৎবাহী সলিনয়েডের তুলনা করতে সাদৃশ্য করতে হয়েছে। আমরা তড়িৎবাহী সলিনয়েড নিলাম, তার অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র নির্ণয় করলাম, দিয়ে এখন দেখছি যে ওহো এটা তো দণ্ড চুম্বকের অক্ষের উপর যে এক্সপ্রেশনটা আছে চৌম্বক ক্ষেত্রের, সেই এক্সপ্রেশনটা এসেছে, অর্থাৎ দুটো একই বলে ভাবা যেতে পারে বা তুলনীয়। ওকে, তাহলে এখন আলোচনা করব বৃত্তাকার পথে ঘূর্ণায়মান আয়নিত কণার চুম্বক ভ্রামক। আমরা জানি একটি কুণ্ডলীর জন্য চৌম্বক ভ্রামক, মানে বৃত্তাকার কুণ্ডলীর জন্য চৌম্বক ভ্রামকটা আমরা জানি, মুখস্থ আছে। তো বৃত্তাকার পথে যে কুণ্ডলী আকৃতি বা বৃত্তাকার পথে যে তড়িৎ প্রবাহ যায়, সেটার জন্য দায়ী কে, আধান, ইলেকট্রন ভাবতে পারি, কিন্তু অ্যাজ এ হোল আমরা আধান বলে পরিচয় করছি। তো যদি একটা আধান গতিশীল হয় তার জন্য তো তড়িৎ প্রবাহ যায়, অ্যাকচুয়ালি আধান গতিশীল হলেই তড়িৎ প্রবাহ যায়। তাহলে আধানের গতি যদি বৃত্তাকার পথে হয় তার জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, তাহলে তার জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত। তো আমরা জানি যে চৌম্বক ক্ষেত্রের মানটা ক্যালকুলেশন করার আগে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি চৌম্বক ভ্রামক, চৌম্বক ক্ষেত্র নয়, চৌম্বক ভ্রামক ক্যালকুলেশন করছি। তাহলে চৌম্বক ভ্রামকের ক্ষেত্রে কি করা হয়, pm = আমরা লিখি i a লিখি। তাহলে এখানে আমরা কি করব, এই যে আধানটা গতিশীল হয়েছে তার জন্য তড়িৎ প্রবাহ এবং তার দ্বারা কতটা ক্ষেত্রফলকে সে ক্যাপচার করেছে, মানে এই যে এই ক্ষেত্রফলটা, এটা এই দুটো লিখে দিলেই তো হয়ে যায়। তাহলে i মানে কত, i মানে হচ্ছে q/t, আর a মানে হচ্ছে পাই আর স্কয়ার। a মানে ক্ষেত্রফল, মানে হচ্ছে পাই আর স্কয়ার, ওই বৃত্তাকার পথ দ্বারা পরিবেষ্টিত অংশের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এবারে t পর্যায়কাল, মানে কি মোট পথ বাই বেগ, সমদ্রুতি বলতে পারি, বেগ না বলে সমদ্রুতি। তাহলে q বাই এখানে t মানে 2 πr বাই v, এটা উপরে যাবে, পাই আর স্কয়ার আছে এখানে, দেখো একটা r কেটে গেল, একটা পাই কেটে গেল, রইল কত, q v r বাই 2। এখন এই আধানের ক্ষেত্রে যদি আমি এর ঘূর্ণায়মান ক্ষেত্রে
mvr মানে এই যে কৌণিক ভরবেগ, নরমাল ভরবেগ mv, কৌণিক ভরবেগ mvr, এই আকারে লিখতে চাই তাহলে কি লিখবো এটাকে q ইনটু mvr, তাহলে উপরে একটা m লাগবে, তাহলে আমি লিখলাম mvr, আমি এই সাইড লিখছি একটু q ইনটু mvr বাই 2m, তাহলে আমি লিখতে পারি এটাকে q ইনটু mvr মানে হচ্ছে l বাই 2m, ওকে, q ইনটু l বাই 2m। এবার দেখো এই জায়গাটা হলো pm। এবার এখন আমরা যদি এই চৌম্বক ভ্রামকের ভেক্টরটা খুঁজি, অর্থাৎ ভেক্টর, তাহলে এর মাথায় ভেক্টর দেবো, এর মাথায়, অর্থাৎ আমরা জানি কোন একটি বস্তুর কৌণিক ভরবেগের অভিমুখ হয় অক্ষ বরাবর, অর্থাৎ এই দিক বরাবর কৌণিক ভরবেগ হবে বা এর উল্টো দিকেও হতে পারে, সেটা নির্ভর করবে এই আধানটা কোন দিকে ঘুরছে। তাহলে এর উপরে যদি ভেক্টর দিই, চৌম্বক ভ্রমণের অভিমুখ হবে কোন দিক বরাবর না অক্ষীয়, এটা একটা মেরু ভেক্টর, তার জন্য এখানে এরকম ভেক্টর দিতে পারি। যাই হোক আমরা এখন দিলাম না। এরপর যদি আমরা এটাকে একটা ইলেকট্রন হিসেবে গণ্য করি, আমরা যদি if we consider this charge particle as a electron, as an electron, তাহলে কি রকম হবে লক্ষ্য করো, আমি এটা মুছে দিচ্ছি এই জায়গাটা। এবার দেখো pm ইকুয়াল টু কি হবে, এই q জায়গায় বসবে e, q জায়গায় কি বসবে e মাইনাস e, ঠিক আছে। নরমালি মাইনাস e বসিয়ে আমি রেখে দিতে পারি আমি, কিন্তু আমি যদি শুধু মানের হিসেবে ধরি তাহলে মাইনাস ইটা নেব না, আর l বাই 2m। এইবারে l মানে কত, উই নো দ্যাট l মিন nh by 2 pi, nh by 2 pi, we know that l is equal to nh by 2 pi, তাহলে l এর মানটা বসাই, আমি এই মাইনাসটাকে আপাতত বাদ দিলাম, কেন আমি শুধু মানের পর্যালোচনা করছি, মান নির্ণয় করছি। তাহলে কত হবে এটা e into nh by 2 pi, এটাকে যদি একসঙ্গে লিখি তাহলে n into eh by 4 pi m। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিছু একটা, কারণ n এই রাশিটাকে আলাদা দিলাম, এইটাকে আলাদা দিলাম, তাহলে এইটা হলো একটা ইলেকট্রনের চৌম্বক ভ্রামক, ঠিক আছে, এটা হলো একটা ইলেকট্রনের চৌম্বক ভ্রামক। তো এই এর চেয়ে ছোট চৌম্বক ভ্রামক সম্ভব কি? তোমরা হয়তো ভাববে যে না, ইলেকট্রনের চেয়ে ছোট চার্জ সম্ভব নয়, তাহলে এইটার চেয়ে ছোট চৌম্বক ভ্রামক সম্ভব নয়, এটা ভাবতে পারো না। দেখো এখানে পরিবর্তনশীল রাশি একটা আছে, ই ধ্রুবক, এইচ ধ্রুবক, 4 পাই ধ্রুবক, এম ইলেকট্রন ভর, এটাও ধ্রুবক, কিন্তু এন রাশিটা পরিবর্তনশীল। এটা কোন কক্ষ, দেখো এটা হচ্ছে কক্ষ সংখ্যা, এন এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ঠিক আছে। তাহলে সবচেয়ে ছোট কোনটা হবে, এন এর মান 1। যদি এন এর মান 1 হয় তাহলে pm eh 4 পাই m হবে। তাহলে সবচেয়ে ছোট রাশি এইটা নয়, এটা সবচেয়ে ছোট রাশি নয়, সবচেয়ে ছোট রাশি হলো এইটা, এইটাকে বলা হচ্ছে বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন, অর্থাৎ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এর একক। যেমন আধানের একক হচ্ছে ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ বলতে পারি, ওর চেয়ে ছোট চার্জ যেমন পাওয়া সম্ভব নয়, এইটার চেয়ে ছোট ম্যাগনেট পাওয়া সম্ভব নয়, এর চেয়ে ছোট ডাইপোল মোমেন্ট গোটা পৃথিবীতে আর পাওয়া সম্ভব নয়। কেন? যদি এর থাকতো, মানে ইলেকট্রনটা যদি উচ্চতর কক্ষে থাকে তাহলে কিন্তু এর চেয়ে বড় পাবো। তার জন্যই যদি এন প্রথম কক্ষে থাকে, অর্থাৎ ইলেকট্রনটি প্রথম কক্ষে থাকে, তাহলে এন এর মান 1 হয়, এবং আমরা এর মানটা কত পাবো, শুধুমাত্র eh/4πm। এটাকে বলা হচ্ছে বোর ম্যাগনেটন, মিউ বি চিহ্নটা এইভাবে দেওয়া হচ্ছে eh/4πm, এটাকে ইট ইজ কল্ড বোর ম্যাগনেটন। এরপর হচ্ছে পরমাণুর চুম্বকত্ব। তাহলে পরমাণু একটা চুম্বকের মতো আচরণ কেন করে? মনে রাখবে পরমাণুর চারদিকে ইলেকট্রনগুলো, পরমাণুর চারদিকে মানে কি, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন পথে ঘুরছে, ধরে নাও ইলেকট্রনগুলো
বিভিন্ন পথে ঘুরছে, তাহলে একটি একটি ইলেকট্রনের যে গতিপথ তার জন্য একটি একটি দিকে আমরা চৌম্বক ভ্রামক পাবো, এদিকে পেলাম, এদিকে পেলাম, এদিকে পেলাম, বিভিন্ন দিকে চৌম্বক ভ্রামক পাবো। তো এই চৌম্বক ভ্রামকগুলো কি করবে, একটি একটি ক্ষুদ্র চুম্বককে নির্দেশ করে। তাহলে এই ক্ষুদ্র চুম্বকগুলো যদি দ্বিমেরু ভ্রামকগুলো যদি ভেক্টর যোগফল করে নিই, তাহলে আমরা লব্ধি চৌম্বক ভ্রামক পাবো, এবং তখন ওই পরমাণুটি একটি চুম্বক হিসাবে গণ্য করা যাবে। মনে করবে একটা চুম্বক, ছোট্ট চুম্বক বার আছে, বার মানে তোমরা যখন চুম্বক দেখবে তখন ওইগুলো দেখবে যে একটি বড় চুম্বক অনেকগুলি ছোট ছোট অণু চুম্বকের সমাহার, এইরকম ছোট ছোট, সেগুলো যদি সজ্জিত হয়ে যায় তাহলে চুম্বকত্ব প্রকাশ পায়, আর সজ্জিত না হলে চুম্বকত্ব প্রকাশ পায় না। এই যে এগুলো মনে করবে, তখন দেখবে ওখানে ছোট ছোট চুম্বক, এই সেগুলো অণু চুম্বক হিসাবেই ভাবা হবে। নেক্সট হচ্ছে তোমাদের চৌম্বক আবেশ রেখা, আমরা আলোচনা করব। চৌম্বক আবেশ রেখা, চৌম্বক আবেশ রেখা ব্যাপারটা কি? তো দেখো, সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো কিরকম হয়, তোমাদের এটা প্রশ্ন আসে, ওইটা বলে দিই। সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো হবে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর, নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর থাকা তীর চিহ্নযুক্ত কতকগুলি সরলরেখা এবং নির্দিষ্ট দৈর্ঘ্যের সরলরেখা। এটা হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র। যদি আমরা সুষম চৌম্বক ক্ষেত্র বোঝাই তাহলে এইটাকে এরকম ভাবে বল দেখানো যেতে পারে, ঠিক আছে। এইবারে সুষম চৌম্বক ক্ষেত্রে যখন একটা চৌম্বক পদার্থ রেখে দেওয়া হয় তখন কি হয়, একটা চৌম্বক পদার্থ বা ছোট চুম্বক রেখে দেওয়া হয় তাহলে কি হয়, এটা মনে করলাম আমি একটা চৌম্বক পদার্থ রেখে দিয়েছি, সুষম চৌম্বক ক্ষেত্রে একটা চৌম্বক পদার্থ রেখে দিয়েছি, তাহলে কি হবে, বলরেখাগুলো কিরকম হবে, এই দিক থেকে ধরো বলরেখাগুলো আসছে, আর এটা এইদিকে ঢোকার চেষ্টা করবে কিন্তু হয়তো ঢুকতে পারলো না, ঠিক আছে, এই এর কাছাকাছি আসার চেষ্টা করবে, এরকম, অর্থাৎ এর মধ্য দিয়ে প্রচুর বলরেখা যাবে। এরকম হবে, তাই এইটা এস, এইটা এন। এই যে বলরেখাগুলো বাইরে থেকে এলো, যারা এই চৌম্বক পদার্থটাকে চুম্বক করলো, সেটা হচ্ছে আবেশী চৌম্বক ক্ষেত্রের বলরেখা। এটা কি, এইটা এখন নয়, এই যে এর আগে যেগুলো ছিল, এই সোজা সোজা ছিল না এগুলো, এগুলো হচ্ছে কি আবেশী। আবেশী মানে কি, যে আবেশ করছে, যেমন ধরো জাদুঘর, ম্যাজিশিয়ান, যে অন্যকে আবিষ্ট করছে, তো আবেশী। এই যে এই বলরেখাগুলো যেগুলো পরিবর্তন হয়নি, আবেশী চৌম্বক ক্ষেত্রের বলরেখা, এই যে এইগুলো, এটাকে বলা হচ্ছে আবেশী চৌম্বক ক্ষেত্রের বলরেখা। এরপর দেখো, যখন এ নিজে চুম্বক হয়ে গেল, আমি এই বাকিগুলো বাদ দিলাম, এ নিজে চুম্বক হয়ে গেল, এই টুকরোটা নিজে চুম্বক হয়ে গেছে, এখন নিজে চুম্বক হলে এর মধ্যে কি রকম বলরেখা থাকবে, একটা চুম্বক যদি নিজে হয় তাহলে তার নিজস্ব বলরেখা থাকবে না, যখন এই চুম্বকে হলো, চুম্বকে পরিণত হলো, তার এর নিজস্ব বলরেখা কিরকম, এটা এন, এটা এস, তাহলে এই যে এইখান থেকে এন থেকে গিয়ে এসে প্রবেশ করছে, এইগুলো, এই রেখাগুলোকে বলা হয় চুম্বকন রেখা, এগুলোর নাম বলা হচ্ছে চুম্বকন রেখা। এই ভেতরে এস থেকে এন এর দিকে যায়, আর বাইরে এন থেকে এস এর দিকে যায়, মনে রাখবে এইগুলো, ভেতরে এস থেকে এন এর দিকে যায় এই বলরেখাগুলো। আর এইটাই হচ্ছে ডিফারেন্স চৌম্বক ক্ষেত্রের বলরেখা এবং তড়িৎ ক্ষেত্রের বলরেখা। চৌম্বক ক্ষেত্রের বলরেখা বদ্ধ, কেন, চৌম্বক ক্ষেত্রে এন মেরু আর এস মেরু সর্বদা একসঙ্গেই থাকে, কিন্তু তড়িৎ ক্ষেত্রে পৃথক একটি ধনাত্মক আধান বা পৃথক একটি ঋণাত্মক আধান পাওয়া যায়। তাই সেক্ষেত্রে একটি যদি শুধুমাত্র ধনাত্মক আধান থাকে তাহলে সব বলরেখাগুলোই বহির্মুখী হয়, আবার ঋণাত্মক আধান যদি পাওয়া যায় একটা, তাহলে সব বলরেখাগুলোই অন্তর্মুখী হতে পারে, সব বলরেখাগুলোই অন্তর্মুখী হতে পারে। তো এইগুলোকে বলা হচ্ছে চুম্বকন রেখা।
কোনো একটি চুম্বকের নিজস্ব যে বলরেখাগুলো এগুলো বলে চুম্বকন রেখা। আর এইটা যে একে চুম্বকে পরিণত করলো তাকে বলা হচ্ছে আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা। এরপর এই যে আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা আর এই চুম্বকন রেখা এই দুটো মিলে গিয়ে যে তৈরি হবে, এর ভেতরে বা বাইরে যেগুলো তৈরি হবে যে বলরেখাগুলো সেটাকে বলে চুম্বক আবেশ রেখা। এটা কি বলা হচ্ছে? আবেশ রেখা। দেখবে ডেফিনেশনও লেখা আছে, আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা এবং উৎপন্ন চুম্বকের বা ক্রিয়েটেড যেটাকে উৎপন্ন চুম্বকের বলরেখার উপরিপাতের ফলে যে বলরেখাগুলি সৃষ্টি হয়েছে বা লব্ধি বলরেখাগুলিকে বলা হচ্ছে চুম্বক আবেশ রেখা। আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। চুম্বক পদার্থের ভেতরে আবেশী চুম্বক ক্ষেত্রে, এই যে ভেতরে আবেশী চুম্বক ক্ষেত্রের বলরেখা এবং চুম্বকন রেখা উপরিপাতের ফলে সৃষ্ট বলরেখাগুলিকে চুম্বক আবেশ রেখা বলা হয়। ওকে, তো এই হলো চুম্বক আবেশ রেখা। পুরোটা একবার দেখে নাও, যদি ছবি তুলবে এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। এরপর তোমাদেরকে পড়াবো কয়েকটা রাশি। চুম্বকের পড়াশোনা করতে গেলে কয়েকটা রাশি পড়তে হবে। সেরকম দেখো, প্রথমেই পড়াবো তোমাদের চুম্বক ভেদ্যতা। দেখো, প্রথমেই পড়াবো আপেক্ষিক চুম্বক ভেদ্যতা, চুম্বক ভেদ্যতা। যাই হোক, দেখো একটা সলিনয়েড মনে করলাম, এটা একটা সলিনয়েড। এই সলিনয়েডের জন্য অক্ষের উপর কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হবে, যে কোন মনে করলাম সেটা হবে বি। ঠিক আছে, বা এই কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে তোমরা জানো কত হবে, μ0 ni। এখানে বি ইকুয়াল টু কত হবে, μ0 ni। এটা ফাঁপা সলিনয়েড। কিন্তু যদি এর পরে আমি এই সলিনয়েডের দুপাশে ঢাকনা দিয়ে দিই আর ভেতরে লৌহ চূর্ণ প্রবেশ করিয়ে দিই, এই সলিনয়েডের দুপাশে ঢাকনা দিয়ে দিই এবং ভেতরে লৌহ চূর্ণ প্রবেশ করে দিই ঠেসে, তাহলে কিন্তু চুম্বক ক্ষেত্রের মানটা চেঞ্জ হয়ে যাবে। এটা বি হয়ে যাবে μni। তখন দেখবে অটোমেটিক্যালি কিছু একটা বাড়তি পেলে তুমি। ঠিক আছে, তো এই যে কত গুণ বেড়ে গেল, আগে ছিল চুম্বক ক্ষেত্র কম, সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্রের মান ছিল আগে কম, এখন চুম্বক ক্ষেত্রের মানটা বেড়ে গেল। তো কত গুণ বাড়লো, তাহলে বলবো b/b0। এটাই হলো কত গুণ বাড়লো। এইটাকে বলা হচ্ছে কি, μr, আপেক্ষিক চুম্বক ভেদ্যতা। তাহলে কোনো একটি স্থানে কোনো একটি স্থানে বায়ুর পরিবর্তে অন্য মাধ্যম প্রবেশ করালে চুম্বক ক্ষেত্রের মান যে হারে বৃদ্ধি পায় বা যত গুণ হয়ে যায় সেই সংখ্যাটাকে বলা হচ্ছে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা। দেখো ডেফিনিশন, শূন্য স্থান বা বায়ুকে অন্য কোনো পদার্থ দিয়ে প্রতিস্থাপিত করলে ওই পদার্থের চুম্বক ক্ষেত্র যে অনুপাতে পরিবর্তিত হয় বা বৃদ্ধি পায়, এখানে বলতে পারো, তাকে বলা হচ্ছে ওই স্থানে চুম্বক ভেদ্যতা। এটা বৃদ্ধিও পেতে পারে, কমেও যেতে পারে। আছে অয়াসচুম্বক পদার্থ হলে আলাদা হবে, পরাচুম্বক পদার্থ হলে আলাদা হবে। তো এইটার মানটা কি পেলাম, দেখো μni/μ0ni। তাহলে কি হলো, ni গুলো কেটে যাক, ni এর রাশিগুলো কেটে যাক, তাহলে μ/μ0 হয়ে গেল। তাহলে এটা হলো আপেক্ষিক চুম্বক ভেদ্যতা। এটা বলতে পারো কোন মাধ্যমে চুম্বক ভেদ্যতা এবং শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতার অনুপাতকে বলা হয় আপেক্ষিক চুম্বক ভেদ্যতা, এটা বলা যেতে পারে। অথবা যে ডেফিনিশনটা বইয়ে লেখা আছে যেভাবে, ওইভাবেও বলা যেতে পারে। এরপর অয়াসচুম্বক, পরাচুম্বক এবং তিরস্চুম্বকের ক্ষেত্রে মিউর মান, এই যে মিউআর এর মান কত। অয়াসচুম্বক মানে হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট এই জাতীয় যে পদার্থ যাদের চুম্বকে পরিণত করা যায় বা নিজেরাও চুম্বক হতে পারে, যাই হোক, তাদের ক্ষেত্রে কিন্তু μr এর মান ভেরি ভেরি গ্রেটার দেন 1, এবং এক্ষেত্রে বলা যায় মিউ ভেরি ভেরি গ্রেটার দেন μ0। ওকে, এটা অয়াসচুম্বকের ক্ষেত্রে। এবারে
পরাচুম্বক, পরাচুম্বক মানে হচ্ছে, অয়স্ক মানে হচ্ছে সেই পদার্থগুলো যেগুলো হচ্ছে, অয়স্ক মানে হচ্ছে সেই পদার্থগুলো যেগুলো চুম্বক দ্বারা খুব বেশি ভাবে আকৃষ্ট হয়। পরাচুম্বক মানে সেই পদার্থগুলো যেগুলো চুম্বক দ্বারা খুব হালকা পরিমাণে আকৃষ্ট হয়, পরাচুম্বক। পরাচুম্বক ক্ষেত্রে মিউ আর গ্রেটার দেন 1, মানে সামান্য বেশি, একের চেয়ে সামান্য বেশি, বা এটা বলা যেতে পারে মিউ গ্রেটার দেন মিউ 0। আর তিরস্চুম্বক, তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে কোনগুলোকে বলবো? যে পদার্থগুলি চুম্বক দ্বারা বিকর্ষিত হয় কিন্তু হালকা ভাবে বিকর্ষিত হয়। পরাচুম্বক হালকা ভাবে আকর্ষিত হয়, আর তিরস্চুম্বক হচ্ছে হালকা ভাবে বিকর্ষিত হয়। তাহলে সেক্ষেত্রে মিউ আর লেস দেন 1 বা মিউ লেস দেন মিউ 0, এগুলো মনে রাখবে। তো অয়স্চুম্বক, পরাচুম্বক এবং তিরস্চুম্বক এই পদার্থগুলোর সমস্ত ধর্মগুলো পরে আলোচনা করা হবে তোমাদেরকে। তো আপাতত আমরা কি বললাম? মিউ, এই যে চৌম্বক ভেদ্যতার ব্যাপারটা আলোচনা করলাম। নেক্সট আলোচনা করছি আমরা চুম্বকন পরিমাত্রা বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। এটা হচ্ছে যখন তুমি কোনো পদার্থকে, আমি নামটা কি বললাম? ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, চুম্বকন পরিমাত্রা, আর ছায়া বইতে লেখা আছে চুম্বকন, ঠিক আছে, ম্যাগনেটাইজেশন। কিন্তু আমরা সাতরা পাবলিশার্সে লেখা আছে, দেখবে চুম্বকনের পরিমাত্রা বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। ধরো কোন একটা বস্তুকে চুম্বক ক্ষেত্রে রেখে দিলাম, ঠিক আছে, তাহলে তার মধ্যে তো চুম্বকত্ব চলে আসবে, তার মধ্যে অল্প বিস্তর চুম্বকত্ব আসবে। তাহলে ওই বস্তুটা মোট চুম্বক ভ্রামককে তার আয়তন দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে কি হবে? একক আয়তনের চুম্বক ভ্রামক। মনে করলাম এইটা হচ্ছে বস্তুটির আয়তন, ভি হলো আয়তন, এই যে ভি হলো আয়তন, ভি হলো আয়তন, আর তার চুম্বক ভ্রামক কিছু একটা পাচ্ছি পি, বড় হাতের পি। তাহলে একক আয়তনে ভি আয়তনের চুম্বক ভ্রামক কত? পি। একক আয়তনের চুম্বক ভ্রামক কত? পি বাই ভি। এটাকেই বলা হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, এম বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। তো বলবো কোনো একটি বস্তুর অভ্যন্তরে কোনো বিন্দুর চারিদিকে একক আয়তন যদি কল্পনা করা হয়, তাহলে ওই একক আয়তনের চৌম্বক ভ্রামককেই বলা হচ্ছে বস্তুটির চুম্বকনের পরিমাত্রা, বস্তুটির চুম্বকনের পরিমাত্রা বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। তোমাদের যে বইয়ের ডেফিনিশন দেয় সেটা বলছি, কোনো পদার্থের কোনো বিন্দুর চারিদিকে একটি একক আয়তন নেওয়া হলে ওই আয়তনের চুম্বক ভ্রামককে ওই বিন্দুর চুম্বকন বলা হয়, চুম্বকন। আর চুম্বকনটাই বলছি চুম্বকন পরিমাত্রা। মনে রাখবে এখানে আমাদের এই চ্যাপ্টারটাতে নামের নিরিখে বা নাম নিয়ে বেশ কিছু গোলমাল হয়, যেগুলো তোমাদের পরীক্ষা হলে খুব অসুবিধায় পড়ে। এমনকি জয়েন্ট এবং আইআইটির ক্ষেত্রেও, আইআইটিতেও যে নামগুলো দেয় তোমরা দেখবে এখন থেকে ইংলিশ টার্মগুলো যদি ভালো করে না করো, আত্মস্থ না করো, একবার দুবার পড়লে হবে না, এগুলো আত্মস্থ করতে হবে কোনটায় কি বলা হচ্ছে। যদি না করো তাহলে কিন্তু দেখবে নামগুলো বিভ্রান্তি ঘটবে। তাহলে কি বললাম? এই একটা বিন্দু নিলাম, এই বিন্দুর চারিদিকে, এখানে যে কোনো একটা বিন্দু নিলাম, বিন্দুর চারিদিকে একক আয়তন কল্পনা করো। এই একক আয়তনের চুম্বক ভ্রামক কত হবে? একক আয়তনের চুম্বক ভ্রামক যা হবে, একক আয়তনের চুম্বক ভ্রামক যা হবে আর কি, সেইটাই হচ্ছে কি চুম্বকন পরিমাত্রা বলতে পারো, বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো, পরের ভিডিওতে পরের অংশটা পাবে তোমরা।